প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ নুরুজ্জামান মৃধা, সিনিয়র প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ। আমি আজ তোমাদের রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিকস মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আলোচনা করার আগে তোমাদের পর্যায় সারণী সম্পর্কে একটা বেসিক ধারণা থাকা দরকার। তো আমরা প্রথমে পর্যায় সারণী নিয়ে একটু আলোচনা করি। তো আমরা আজকের টপিকসটা অলরেডি বোর্ডে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তো আমরা প্রথমেই পর্যায়বৃত্ত ধর্ম পড়ার আগে আমরা গ্রুপ এবং পর্যায় সারণী নিয়ে একটু আলোচনা করি। পর্যায় সারণীর আলোচনা করতে গেলে আমরা পর্যায় সারণীতে মৌলগুলোকে আমরা সাজাইছি বেসিক্যালি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। আধুনিকতম পর্যায় সারণীতে মৌলগুলো সাজানো হয়েছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, এবং ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহকে 4টা ভাগে বিভক্ত করা হয়েছে ব্লকের ভিত্তিতে আর কি। তো আমরা প্রথমে বলবো এস ব্লক, তারপর আমরা বলছি পি ব্লক, এটাকে আমরা বলছি ডি ব্লক, এবং ডি ব্লকের ভিতরে পর্যায় সারণীর নিচে আরেকটা ব্লক আছে যেটাকে আমরা বলি এফ ব্লক। তো প্রথমে আমরা আসি এস ব্লক। এস ব্লক মৌল আমরা একটু দেখে নিই। এই 1 এবং 2 নং গ্রুপের মৌলগুলোকে আমরা বলছি এস ব্লক, এবং 13 থেকে 18 পর্যন্ত এই মৌলগুলোকে আমরা বলছি পি ব্লক, এবং 3 থেকে এই পর্যন্ত যদি বলি আমরা 12, দেখো এটা 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই মৌলগুলোকে আমরা বলছি ডি ব্লক মৌল। এখান থেকে এই মৌলগুলোকে আমরা বলছি ডি ব্লক মৌল। আমি তোমাদের এই 3টা ব্লকের মৌল সম্পর্কে একটা ধারণা দেব আজকের ক্লাসে, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা চলে আসি এস ব্লক মৌল। তোমরা একটু খেয়াল করো, যদিও তোমরা হিলিয়াম পি ব্লকের ভিতরে দেখছো, এটা কিন্তু আমি ব্লকের ভিত্তিতে যদি বলি তাহলে এটা কিন্তু এস ব্লকের সদস্য হবে। তো প্রথমে আমরা জানি এস ব্লক মৌল কাদের বলবো? যাদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন এই অরবিটালে প্রবেশ করবে তাদেরকে আমরা বলবো এস ব্লক মৌল। তুমি যদি এই গ্রুপের মৌলের ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবে এদের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটা হবে NS1। দ্যাট মিনস হাইড্রোজেনের ক্ষেত্রে 1s1, লিথিয়ামের ক্ষেত্রে 2s1, সোডিয়ামের ক্ষেত্রে 3s1 এরকম। আবার এই গ্রুপের মৌলগুলো যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে তুমি পাবে সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2। যেমন হিলিয়ামের ক্ষেত্রে তুমি পাবে 2s2, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পাবে 3s2। এবার তোমাদের আমি একটা শর্ট টেকনিক শিখিয়ে দিই এস ব্লক মৌলগুলো মনে রাখার একটা শর্ট টেকনিক। তো প্রথমেই আমরা আসি গ্রুপ 1 মৌলগুলো মনে রাখার একটা শর্ট টেকনিক আমরা দেখে নিই। আগে আমি মৌলগুলো লিখে নিই, তারপর একটু ছন্দের তালে তালে মৌলগুলো আমরা মুখস্থ করব। যেমন আমার 1 নম্বর গ্রুপের মৌল আছে হাইড্রোজেন, তারপরে আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এটা আমরা একটু শর্ট টেকনিকে কিভাবে মনে রাখতে পারি? হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্স। একটু দেখো, হাই হাইড্রোজেন, লি লিথিয়াম, না সোডিয়াম, কে পটাশিয়াম, রুবি রুবিডিয়াম, সাজাবে সিজিয়াম, ফ্রান্সে ফ্রান্সিয়াম। আমার মনে হয় তোমরা এই টেকনিকটা অবলম্বন করলে খুব সহজেই 1 নম্বর গ্রুপের মৌলগুলো মনে রাখতে পারবে। এবার আমরা আসি গ্রুপ 2। গ্রুপ 2 এর মৌলগুলো তুমি কিভাবে মনে রাখতে পারো? আগে গ্রুপ 2 এর মৌলগুলো একটু লিখে নিই। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এটা মনে রাখার শর্ট টেকনিক একটু জেনে নাও। বিরানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখা।
দেখো বিরানি, বেরিলিয়াম, মোগলাই, ম্যাগনেসিয়াম, কাবাব, ক্যালসিয়াম, সরিয়ে স্ট্রনশিয়াম, বাটিতে বেরিয়াম, রাখো রেডিয়াম। এবার আমরা এখানে আরেকটা বিষয় একটু জেনে নিই। এই 1 নম্বর গ্রুপের মৌল, তবে হাইড্রোজেন একটু ব্যতিক্রম। এই হাইড্রোজেন ব্যতীত এই মৌলগুলোকে তুমি বলতে পারো কি ক্ষার ধাতু। আবার 2 নম্বর গ্রুপের মৌল, একে তোমরা বলতে পারো মৃৎ ক্ষার ধাতু। এখন প্রশ্ন হচ্ছে ক্ষার ধাতু কেন বলবো? তুমি 1 নম্বর গ্রুপের যে কোনো একটা মৌলকে যদি পানির সাথে বিক্রিয়া করো, যেমন সোডিয়ামকে যদি পানির সাথে বিক্রিয়া করো, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, তীব্র ক্ষার এবং হাইড্রোজেন তৈরি করে। আবার এই গ্রুপের মৌলগুলো মাটিতে যৌগ আকারে পাওয়া যায় বলে এদেরকে আমরা বলছি মৃৎ। এরাও কিন্তু পানির সাথে বিক্রিয়া করলে সিমিলারলি ক্ষার উৎপন্ন করে। যেমন দেখো ক্যালসিয়াম, এটাকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া করো তাহলে তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস। এই জন্য আমরা এই 1 নং গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু এবং 2 নং গ্রুপের মৌলগুলোকে আমরা বলছি মৃৎ ক্ষার ধাতু বলছি। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখো, একটু পর্যায় সারণীর দিকে খেয়াল করো। তোমার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রোডিয়াম, সিলিকন, ফ্রান্সিয়াম যাই বলো না কেন, তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস তোমরা দেখতে পাচ্ছ NH1, অর্থাৎ সে কিন্তু ওই একটা ইলেকট্রন সহজে ছেড়ে দিতে পারবে। ছেড়ে দিলে কেমন হবে? তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কাঠামোর অর্জন করবে, অর্থাৎ সে কিন্তু খুব সহজে একটা ইলেকট্রন ছেড়ে দিলেই অষ্টক কাঠামো পেয়ে যাবে। কিন্তু দ্বিতীয় ইলেকট্রন ছাড়তে গেলে তার কিন্তু অনেক আণবিক শক্তির দরকার হবে, কারণ অষ্টক কাঠামো ভাঙতে প্রচুর শক্তির দরকার হবে। এই জন্য আমরা বলবো যে এরা সর্বদা জার্মান 1 প্রদর্শন করবে, কিন্তু 2 জার্মান প্রদর্শন করবে না। সিমিলারলি 2 নম্বর গ্রুপের মৌলগুলো 2টা ইলেকট্রন সহজে ছেড়ে দিতে পারবে, কিন্তু 3টে ইলেকট্রন ছেড়ে দিতে পারবে না। তো আমরা এর উপর বেস করে আমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু দেখে নিই। সোডিয়াম প্লাস গঠন করলেও সোডিয়াম 2+ গঠন করে না কেন? আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের দিকে দেখলে দেখতে পাচ্ছি যে তার বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন একটা আছে এবং প্রত্যেকটা মৌল চায় তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে যৌগ গঠনকালে। তো সোডিয়াম পরমাণু যখন একটা ইলেকট্রন দান করবে তখন কি হবে? সোডিয়াম প্লাস হবে। এবং খেয়াল করে দেখো, সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন এই সময় শক্তির প্রয়োজন হয় 500 কিলোজুল পার মোল, এবং যখন সে একটা ইলেকট্রন ছেড়ে দেয় তখন ইলেকট্রন বিন্যাসের দিকে একটু ভালো করে খেয়াল করো, তার বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন কিন্তু তুমি দেখতে পাচ্ছ 8টা, অর্থাৎ সে কিন্তু অষ্টক কাঠামো পূরণ করেছে। এই অষ্টক কাঠামো পূরণ করা মানে সে অত্যন্ত স্থিতিশীল একটা কাঠামো পেয়ে গেছে। এখন তুমি যদি এই স্থিতিশীল কাঠামো থেকে আরেকটি ইলেকট্রন বের করতে চাও, তাহলে সেই সময় দেখো আমাদের আণবিক শক্তিটা 4600 কিলোজুল প্রয়োজন হবে, যা প্রথম আণবিক শক্তির তুলনায় প্রায় 9 গুণ। এত হিউজ পরিমাণ আণবিক শক্তি এখানে যেহেতু সে সম্ভব না, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন বের করতে এত আণবিক শক্তির প্রয়োজন যা তার পক্ষে আসলে সম্ভব না। বিধায় সোডিয়াম শুধু 2+ গঠন করবে, কিন্তু সোডিয়াম 3+ গঠন, সোডিয়াম 1+ গঠন করবে, কিন্তু সোডিয়াম 2+ গঠন করতে পারবে না। অনুরূপ আরেকটা কোশ্চেন আমরা এইরকমই আরেকটা কোশ্চেন একটু দেখে নিই। সেটা হচ্ছে দ্বিতীয় গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে, একটু আগেই আমি বলেছি দ্বিতীয় গ্রুপ মৌলের ক্ষেত্রে তারা 2টা ইলেকট্রন ছেড়ে 2+ গঠন করবে, 3+ গঠন করবে না। ফর এক্সাম্পল, একটা উদাহরণ হিসেবে আমি বলি, ম্যাগনেসিয়াম 2+ গঠন করলেও ম্যাগনেসিয়াম 3+ গঠন করে না। আমরা এই গ্রুপের সিমিলারলি আরেকটা প্রশ্নের দিকে আমরা একটু চলে যাব। এই গ্রুপের মৌলগুলো অত্যন্ত সক্রিয় এবং এই গ্রুপের মৌলগুলোকে তুমি কিন্তু নর্মালি উন্মুক্তভাবে রাখতে পারো না, এদেরকে আমাদের কি করতে হয়? কেরোসিনের নিচে রাখা হয়। এখন প্রশ্ন, কেন কেরোসিনের নিচে আমরা রাখবো? দেখে নিয়ে প্রশ্নটার অ্যান্সারটা কেমন হতে পারে। সোডিয়ামকে কেরোসিনের নিচে রাখা হয় কেন? প্রথম কথা আমরা বলছি যে 1 নম্বর গ্রুপের মৌল যারা আছে তারা অত্যন্ত সক্রিয় ধাতু, আর অত্যন্ত সক্রিয় ধাতু হওয়ার কারণে সে কী করে? বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রথমে অক্সাইড যৌগে কনভার্ট হয়, সেই অক্সাইড যৌগ বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারে কনভার্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষার বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেটে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি দেখো, সোডিয়ামকে উন্মুক্তভাবে রেখে দিলে তুমি ফাইনালি সেটাকে সোডিয়াম আকারে পাচ্ছ না, সেটা তুমি কী আকারে পাচ্ছ? সোডিয়াম কার্বনেট আকারে পাচ্ছ।
অনুরূপভাবে লিথিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনা, যার কারণে আমরা এই 1 নম্বর গ্রুপের মৌলগুলো যারা অত্যন্ত সক্রিয় তাদেরকে উন্মুক্তভাবে না রেখে আমরা কেরোসিনের নিচে রেখে দিচ্ছি। এবার আমরা একটু পি ব্লক মৌল নিয়ে আলোচনা করব। তোমরা আগে দেখতে পাচ্ছ এইটুকু পি ব্লক মৌল, যেখানে 13 থেকে গ্রুপ 18 মৌল, তবে হিলিয়ামটা এস ব্লক মৌল। তো এখানে কিন্তু খেয়াল করো আমাদের 6টা গ্রুপ আছে, অনুরূপভাবে 7টা পর্যায়ের মধ্যে প্রথম পর্যায়ে কোনো পি ব্লক মৌল নেই, কিন্তু এই 2 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে কিন্তু পি ব্লক মৌল আছে। তাহলে আমার এদিকে পর্যায়ে 6টা গ্রুপ ও 6টা, অর্থাৎ আমার পি ব্লক মৌলের সংখ্যা কিন্তু 36টি। আর পি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস তোমরা একটু খেয়াল করে দেখো, NH2 NP 1 থেকে 6 পর্যন্ত। অর্থাৎ আমি যদি বলি এই গ্রুপের কথা, যদি আমি বলি কোন গ্রুপটা, এই গ্রুপের কথা যদি বলি, তাহলে এর সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে NP1 NP2, অনুরূপভাবে 3 4 5 6 হবে। এই হচ্ছে আমাদের পি ব্লক মৌলের একটা সাধারণ ধারণা। এবার আমরা একটু পি ব্লকের প্রত্যেকটা গ্রুপ নিয়ে হালকা করে একটু আলোচনা করব। প্রথমেই আমরা চলে আসি 13 নম্বর গ্রুপ। এখন 13 নম্বর গ্রুপের মৌলগুলো আমরা মনে রাখার একটা শর্ট টেকনিক জেনে নিই। 13 নম্বর গ্রুপের মৌলগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। তোমরা একটু খেয়াল করো, এখানে মৌলগুলো লেখা আছে, আমি তার সাপেক্ষে একটা ছন্দ লিখছি। এই ছন্দের সাহায্যে তোমরা কিন্তু মৌলটা মুখস্থ রাখতে পারো। যেমন দেখো, বোরন, আলি, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। একটু ভালো করে দেখো, বোরন মানে কিন্তু আমরা বলতে পারি বোরন, আলি অ্যালুমিনিয়াম, গেল গেলিয়াম, ইন্ডিয়া ইন্ডিয়াম, থাইল্যান্ড থেলিয়াম। তাহলে দেখো আমরা এই সব টেকনিকে কিন্তু 13 নম্বর গ্রুপের মৌলগুলোকে খুব সহজেই মনে রাখতে পারি। এবার আমরা আসি 14 নম্বর গ্রুপের মৌলগুলো কিভাবে মনে রাখতে পারি। তোমরা একটু ভালো করে খেয়াল করো। এবার আমরা চলে যাই 14 নম্বর গ্রুপের মৌলগুলো কিভাবে আমরা মনে রাখতে পারি সহজ টেকনিকে। কাল, সিলেট, গেলে, সোনা, পাও। কাল, আমি সি মানে কার্বনকে বলছি কাল, সিলিকন, সিলেট, জার্মেনিয়াম, গেলে, সোনা, এসএনতে সোনা, ইবিতে পাবে, সোনা, টিন, পাবে, লেড। অর্থাৎ আমরা এই ছন্দ দিয়ে খুব সহজেই 14 নম্বর গ্রুপের মৌলগুলো মনে রাখতে পারি। এবার আসি আমরা 15 নম্বর গ্রুপের মৌল কিভাবে মনে রাখতে পারি। আসলে 15 নম্বর গ্রুপের মৌল মনে রাখার একটা বিরহের ছন্দ বা রোমান্টিক ছন্দ যাই বলো না কেন, দেখো আমরা কিভাবে মনে রাখার জন্য একটা শর্ট টেকনিক আমরা একটু বলে নিই। আমরা এবার কিন্তু 15 নম্বর গ্রুপ দেখছি। 15 নম্বর গ্রুপ বলা হচ্ছে নাই, প্রিয়া, আছে, সবই, বিরহ। অর্থাৎ তার প্রিয়া নাই, এই জন্য মনে শুধু বিরহ আছে। আমরা নাই, অর্থাৎ দেখো আমার 15 নম্বর গ্রুপের মৌলগুলো কি আছে, নাইট্রোজেন, তারপরে কি প্রিয়া ফসফরাস, তারপরে আছে আর্সেনিক, সবই এসবি, বিরহ বিআই, বিসমাথ। অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এই হচ্ছে আমাদের 15 নম্বর গ্রুপের মৌল। এবার আমরা আসি 16 নম্বর গ্রুপের মৌলগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। এটারও আমরা একটা শর্ট টেকনিক আমরা জেনে নিই। এবার 16 নম্বর গ্রুপের মৌলগুলো মনে রাখার শর্ট টেকনিকটা আমরা জেনে নিই। তার আগে একটু খেয়াল করো 16 নম্বর গ্রুপে কি কি মৌল তোমরা দেখতে পাচ্ছ। 16 নম্বর গ্রুপের মৌল আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এই 16 নম্বর গ্রুপের মৌলগুলো মনে রাখার শর্ট টেকনিকটা হতে পারে ও এস এস সি তে পড়ে। যদিও এসএসসি তে পড়া যায় না, আমি তোমাদের মনে রাখার জন্য কথাটা বলছি। ও অক্সিজেন, এস সালফার, এস সি সেলেনিয়াম, তে টেলুরিয়াম, পরে পোলোনিয়াম।
এবার আমরা চলে যাই 17 নম্বর গ্রুপের মৌলগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা কেন মনে রাখবো? আসলে আমাদের গ্রুপ স্টাডি করা অত্যন্ত জরুরি, বিশেষ করে এমসিকিউ কোশ্চেন অনেক সময় আমার উদ্দীপক ধরার জন্য, এই প্রশ্নগুলো বোঝার জন্য আমার গ্রুপ ভিত্তিক একটা স্টাডি থাকতে হবে। আর গ্রুপগুলো মনে রাখার জন্য আমি তোমাদের কিছু শর্ট টেকনিক দিয়ে দিচ্ছি। এবার আমরা চলে যাই 17 নম্বর গ্রুপের মৌলগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। তোমরা কি জানো 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়? কেন হ্যালোজেন বলা হয়? কারণ এরা সামুদ্রিক লবণ উৎপাদনকারী মৌল, এই জন্য এদেরকে আমরা বলে থাকি হ্যালোজেন। তাহলে এই গ্রুপের মৌলগুলো আমরা মনে রাখবো কিভাবে? তোমরা নিশ্চয়ই অনেকে ফুটবল খেলা খুব পছন্দ করো, অনেকের অনেক ফেভারিট ক্লাব আছে। হ্যাঁ, তো আমি এখানে একটা ক্লাবের কথা বলছি। আমি বলছি ফুটবল ক্লাব বার্সা, অনেকেরই ফেভারিট একটা ক্লাব বার্সা, ইতালিতে এসেছে। তাহলে আমাদের ফুটবল ক্লাব, আমি ফুটবল বলতে এখানে ফ্লোরিন, ক্লাব বলতে ক্লোরিন, বার্সা বলতে ব্রোমিন, ইতালি বলতে আয়োডিন, এসেছে বলতে অ্যাসপারটিন। তো দেখো, ফুটবল ক্লাব বার্সা ইতালিতে এসেছে। এবার আমরা চলে আসি একেবারে লাস্ট যে গ্রুপ আছে সেই গ্রুপে একটু চলে যাচ্ছি, সেটা হচ্ছে 18 নম্বর গ্রুপ। 18 নম্বর গ্রুপের মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাস মৌল বলা হয়। কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয় আমরা পরের আলোচনায় আসব। এখন আমরা শুধুমাত্র ওই গ্রুপের মৌলগুলো মনে রাখার একটা টেকনিক অবলম্বন করছি। তো দেখে নাও, হিলি, নীলি আর কৃপা, এরা 3 বন্ধু। তারা প্ল্যান করলো তারা ঘুরতে যাবে। কোথায় ঘুরতে যাবে? রংপুরে। হিলি, নীলি আর কৃপা যাবে রংপুরে। তো হিলি, হিলিয়াম, নীলি, নিয়ন আর আর্গন, কৃপা, ক্রিপ্টন যাবে জেনন, রংপুর, রেডন। এই হচ্ছে আমাদের 6টা গ্রুপ, অর্থাৎ পি ব্লকের যে 6টা গ্রুপ আছে সেই 6টা গ্রুপের মৌলগুলো আমরা এই শর্ট টেকনিকে মনে রাখতে পারবো। তোমরা ভাবতেও পারছো না যে এই গ্রুপগুলো মনে রাখলে কত রকম কাজে আসবে। আমরা একটু প্রয়োগ দেখলেই বিষয়টা পাস করতে পারবো। আমরা গ্রুপ 13 ক্ষেত্রে একটু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে একটু দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ বোরন অক্সাইড অম্লধর্মী হলেও অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী কেন? আসলে একটা যৌগ অম্লধর্মী হওয়ার জন্য দুটার যে কোনো একটা শর্ত মানলেই চলবে। দেখতেই পাচ্ছ, অক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে অম্ল উৎপন্ন করবে, অথবা অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করলে লবণ পানি তৈরি করবে। আবার অনুরূপভাবে একটা যৌগ উভধর্মী হতে হলে এই দুটো শর্তে কিন্তু মানতে হবে। সেটা অম্লের সাথে বিক্রিয়া করে লবণ পানি এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করবে। যেমন আমরা খেয়াল করো, বোরন অক্সাইড পানির সাথে যখন বিক্রিয়া করেছে তখন তৈরি করেছে বোরিক অ্যাসিড। এটা কিন্তু একটা অ্যাসিড, তার মানে কি? দেখো, এর অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করেছে। আবার বোরন অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম বোরেট, লবণ আর পানি তৈরি করেছে। সুতরাং আমার এই কন্ডিশন দুটোকে মেনে চলেছে, তাই আমরা বলবো এটা অম্লধর্মী। আবার খেয়াল করো, উভধর্মী হওয়ার যে দুটো শর্ত, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইডকে তুমি অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছো লবণ পানি, আবার যখন তুমি অ্যালুমিনিয়াম অক্সাইডকে ক্ষারের সাথে বিক্রিয়া করেছো তখন লবণ পানি তৈরি করেছে। আমরা এই গ্রুপের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পড়ব। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অণু গঠন করে কেন? মানে সে মনোমার আকারে এইভাবে না থেকে সে এইভাবে কেন থাকে? আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করব। তো তোমরা দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন মনোমার তখন তার গঠনের দিকে খেয়াল করে দেখো, কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়াম, তার পাশে 3টি ক্লোরিন পরমাণু আছে এবং দেখো এখানে 3টা ইলেকট্রন কি করেছে? শেয়ার করেছে। এই যে দেখো, এখানে 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 3টা ক্লোরিন কি করেছে? 3টা করে ইলেকট্রন শেয়ার করে সে কিন্তু সেক্টেট পূরণ করেছে। আমরা জানি একটা যৌগ গঠন করলে কেন্দ্রীয় পরমাণুতে অষ্টক পূরণ করতে চায়, কিন্তু এখানে অষ্টক পূরণ করতে ব্যর্থ হয়েছে। সে এই অষ্টক পূরণ না হওয়ার কারণে এই কাঠামোটা কিন্তু সুস্থিত না। কিন্তু খেয়াল করো, আমরা যখন এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যখন পাশাপাশি লিখছি তখন খেয়াল করো প্রত্যেকটা ক্লোরিনের কিন্তু বন্ধন গঠন করার পরে 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। তো তার মধ্যে 1 জোড়া ইলেকট্রন সে কি করতেছে? সন্নিবেশ বন্ধনীর মাধ্যমে
পরবর্তী অণুর অ্যালুমিনিয়ামকে সরবরাহ করছে। এখন খেয়াল করো, অ্যালুমিনিয়ামে কিন্তু অধীনে ইলেকট্রন ছিল 1 2 3 4 5 6 এবং এই ক্লোরিন থেকে আরো এক জোড়া ইলেকট্রনের অধীনে চলে গেল, তার মানে 6 আর 2 8, অর্থাৎ সে অষ্টক পূরণ করে ফেলেছে। সিমিলারলি এই অণুর ক্লোরিনের এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন পরের অণুর অ্যালুমিনিয়ামকে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে সরবরাহ করছে। এতে করে এই অ্যালুমিনিয়াম পরমাণু তার যে এক জোড়া ইলেকট্রনের অভাব ছিল সেটাও সে কিন্তু পেয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যালুমিনিয়ামও অষ্টক পূরণ করলো, এই অ্যালুমিনিয়ামও অষ্টক পূরণ করলো। অর্থাৎ এই কাঠামো যেখানে অষ্টকের ঘাটতি, কিন্তু ডায়মার কাঠামোতে সেখানে অষ্টক পূরণ করে ফেলেছে। এই কারণে অ্যালুমিনিয়াম ক্লোরাইড মনোমার আকারে না থেকে ডায়মার আকারে থাকবে। 14 নম্বর গ্রুপের দিকে চলে যাচ্ছি। 14 নম্বর গ্রুপের মৌল, এখানে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। আমরা মূলত কার্বন সিলিকন নিয়ে একটু আলোচনা করব, একই গ্রুপের এই দুটো মৌল নিয়ে আলোচনা করব। তো তাদের কিছু যৌগ নিয়ে আলোচনায় আসা যাক। তো দেখো, সাধারণ অবস্থায় কার্বনের যৌগ কার্বন ডাই অক্সাইড এবং সিলিকনের যৌগ সিলিকন ডাই অক্সাইড, ভৌত অবস্থায় দুইজনের আলাদা। অর্থাৎ একজন দেখো গ্যাস আর একজন কঠিন। এখন প্রশ্ন, কেন এই অবস্থা? তো এর পেছনে কারণ একটু খেয়াল করো। কার্বন ডাই অক্সাইড একটা একক অণু। এখন প্রশ্ন, কেন একক অণু? কার্বন ডাই অক্সাইডে sp সংকরণ ঘটে, আর তোমরা জানো যাদের মধ্যে sp সংকরণ ঘটে তাদের আকৃতি সরলরৈখিক, এবং এই সরলরৈখিক হওয়ার কারণে, অর্থাৎ sp সংকরণ ঘটলে বা সরলরৈখিক আকৃতি হলে তাদের মধ্যে কিন্তু ডাইপোল সৃষ্টি হয় না, এবং এরা অপোলার অণু হয়। এই অণুগুলো যখন কাছাকাছি আসে তখন তাদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে, যে কারণে তারা একক অণু। আর এই একক অণু থাকার কারণে এরা সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকছে। অপরদিকে আমরা একটু সিলিকন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি যাই, এটা কিন্তু একক অণু না, এটা একটা পলিমার অণু বা পলিমার যৌগ। আবার এটার আকৃতি সরলরৈখিক না, এটার আকৃতি চতুস্তরকীয়, অর্থাৎ চতুর্দিকে তারা বন্ধন তৈরি করতেছে। একটা সিলিকন চারদিকে চারটা অক্সিজেনের সাথে বন্ধন তৈরি করে একটা পলিমার যৌগ বলো বা দ্বৈতকার বলো বা বড় একটা কাঠামো তৈরি করছে। আর এই বন্ধনগুলো ভাঙতে আমাদের শক্তি বা তাপ শক্তির প্রয়োজন হয়, যে কারণে আমাদের এই সিলিকন ডাই অক্সাইড কঠিন আর কার্বন ডাই অক্সাইড কিন্তু গ্যাস। এবার আমরা আরেকটা প্রশ্নে চলে আসি, কার্বন এবং সিলিকনে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় না, সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়। এই প্রশ্নটা কিন্তু অনুধাবনেও আসে, প্রয়োগেও আসে, অনেক সময় উচ্চতর দক্ষতাতেও আসে। তো একটু ভালো করে দেখে নাও, একটা যৌগ আর্দ্র বিশ্লেষণের দুটো শর্ত থাকতে হবে। 1 নম্বর শর্ত, যৌগে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। 2 নম্বর শর্ত, ওই যৌগটি পোলার হতে হবে। তো আমরা একটু কার্বন টেট্রাক্লোরাইড যৌগে কার্বন কিন্তু 4 যোজনী প্রদর্শন করেছে, অর্থাৎ এই অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এরকম। এবং আরেকটা বিষয় খেয়াল করো, কার্বন দ্বিতীয় পর্যায়ের মৌল বিধায় তোমরা জানো দ্বিতীয় পর্যায়ের জন্য 2d অরবিটালের অস্তিত্ব কিন্তু নাই, যার কারণে এখানে কোনো ফাঁকা ডি অরবিটাল বা ফাঁকা অরবিটালের অস্তিত্ব নেই। আবার খেয়াল করো, এই কার্বন ক্লোরিন বন্ধনে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, ক্লোরিনের 2.8, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.3। মনে রাখবে, একটা যৌগ পোলার হওয়ার শর্ত ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 0.5 এর বেশি হতে হবে, কিন্তু এখানে যেহেতু 0.5 এর কম, যার কারণে আমরা এই যৌগটা বলছি অপোলার। অর্থাৎ এই যৌগটা আগ্র বিশ্লেষণের যে দুটো শর্ত, সেই দুটো শর্ত কোনোটাই মানছে না। অপরপক্ষে সিলিকন টেট্রাক্লোরাইডের দিকে একটু ফিরে দেখো, এখানে আমার এই যৌগে সিলিকনের ইলেকট্রন বিন্যাস কিন্তু এইটা, এবং দেখো এটা তৃতীয় পর্যায়ের মৌল। তৃতীয় পর্যায়ের মৌলের ক্ষেত্রে আমরা জানি 3d অরবিটালের অস্তিত্ব আছে, মানে ফাঁকা, এটা আর কি ফাঁকা অরবিটাল কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। আরেকটা বিষয় দেখো, সিলিকন টেট্রাক্লোরাইড যৌগে সিলিকন ক্লোরিনের মধ্যে বন্ধন আছে। এখানে সিলিকনের তড়িৎ ঋণাত্মকতা 1.7, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 2.8, এবং ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য 1.1, এবং যা কিনা 0.5 এর চেয়ে বেশি। অর্থাৎ 0.5 এর চেয়ে যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো পোলার যৌগ। তোমরা দেখতেই পাচ্ছ এই যৌগের ভিতরে দুটো কন্ডিশনই আছে আদ্র বিশ্লেষণের, সুতরাং এই যৌগ আদ্র বিশ্লেষণ হবে আর এই যৌগ আদ্র বিশ্লেষণ হবে না। তো 15 নম্বর গ্রুপের দিকে চলে যায়। 15 নম্বর গ্রুপের মৌলগুলো তোমরা মনে রাখার একটা ছন্দ শিখেছিলে, নাই, প্রিয়া, আসিফ, সবই, বিরহ। তোমরা কি জানো এই গ্রুপের মৌলগুলোকে আমরা বলে থাকি নিক্টোজেন
কেন নিক্টোজেন বলা হয়? কারণ এই গ্রুপের মৌল প্রথমত যে দুটো মৌল দেখছো এরা শ্বাসরোধী, মানে শ্বাসকে রোধ করে, এই জন্য কিন্তু এই গ্রুপের মৌলগুলোকে আমরা বলছি নিক্টোজেন। এখন এই গ্রুপের আমরা নাইট্রোজেন ফসফরাসের এই দুটো মৌলের কিছু যৌগ নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা খুবই পরীক্ষায় আসে যে NCl5 গঠন না করলেও PCl5 গঠন করে কেন? তোমরা একটা কথা মনে রাখবে, অধাতুর শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা তার যোজনী, অর্থাৎ তুমি শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন যতগুলো পাবে সেটা তার যোজনী নির্দেশ করবে। যেমন নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের দিকে খেয়াল করো, তার যোজ্যতার স্তর কিন্তু 2 নম্বর শক্তি স্তর, এবং 2 নম্বর শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ 3টা, এই কারণে যোজনী 3। এই অবস্থায় সে NCl3 গঠন করবে। আবার তোমরা জানো 2 নং শক্তি স্তরের জন্য 2d অরবিটালের অস্তিত্ব নাই। যদি এখানে 2d অরবিটাল থাকতো তাহলে আমার 2s থেকে একটা ইলেকট্রন জোড় ভেঙে বিজোড় হতো, তখন তার যোজনী 5টা হতে পারতো, কিন্তু যেহেতু সুযোগ নেই এই কারণে NCl5 গঠন করতে পারে না। অপরপক্ষে দেখো নাইট্রোজেনের নিচের মৌল ফসফরাস, যার ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখতে পাচ্ছ, এখানে যোজ্যতার শক্তি স্তর কিন্তু এইটুকু। এই যোজ্যতার শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ প্রথম অবস্থায় 3টা, অর্থাৎ এই অবস্থায় সে PCl3 গঠন করবে। কেন PCl3 গঠন করবে? কারণ এই অবস্থায় তার যোজনী 3। যেহেতু তৃতীয় পর্যায়ের মৌল, এই 2d অরবিটালের অস্তিত্ব আছে এবং উত্তেজিত অবস্থায় আমার এই যোজ্যতার স্তরের যুগল ইলেকট্রন ভেঙে অযুগল হওয়ার জন্য সেখান থেকে একটা ইলেকট্রন এখানে 3d তে কি করবে, এখানে যে 0 ছিল এই জায়গায় সে স্থানান্তর ঘটাবে, তখন আমার বিজোড় ইলেকট্রন দাঁড়াবে 1 2 3 4 5। অর্থাৎ এই অবস্থায় ফসফরাসের যোজনী কিন্তু 5 প্রদর্শন করছে এবং এই অবস্থায় তার 5 যোজনী হওয়ার কারণে PCl5 গঠন করতে পারে। একটা প্রশ্ন একটু দেখে ফেলি, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফসফিন অপেক্ষা অ্যামোনিয়া অধিক ক্ষারধর্মী কেন? এখানে দুটা কারণ আমরা একটু ব্যাখ্যা করব। আমরা জানি নাইট্রোজেন এবং ফসফরাস একই গ্রুপের মৌল, নাইট্রোজেন উপরে ফসফরাস ঠিক তার নিচে, তো এই কারণে নাইট্রোজেনের আকার কিন্তু ফসফরাসের চেয়ে ছোট, আবার নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাসের চেয়ে বেশি। এই দুটো কিন্তু মূলত কারণ। তো প্রথম কথা হচ্ছে ক্ষারধর্মী হওয়ার শর্ত কি? তোমরা লুইস মতবাদ জেনে আসছো। লুইস মতবাদ অনুসারে যে ইলেকট্রন দান করতে পারে সে ক্ষার। আমাদের নাইট্রোজেনও মুক্তজোড় ইলেকট্রন আছে, ফসফরাসেও মুক্তজোড় ইলেকট্রন আছে, কিন্তু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা এবং আকার ছোট হওয়ায় এখানে কিন্তু ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, ফসফরাসে কিন্তু অতটুকু বাড়ে না। তো এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ায় এই কিন্তু তাড়াতাড়ি ইলেকট্রন কি করতে পারে, দান করতে পারে, যার কারণে লুইস মতবাদ অনুসারে যে যত তাড়াতাড়ি ইলেকট্রন দান করবে তার ক্ষারের তীব্রতা তত বেশি হবে। আর এই কারণে আমরা বলছি অ্যামোনিয়ার ক্ষারের তীব্রতা ফসফিন অপেক্ষা বেশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তার উপর আমরা একটা উদ্দীপক দেখে নিই কীভাবে উদ্দীপকটা হতে পারে। তোমরা একটু দেখতে পাচ্ছ আমাদের এই পাশে যেগুলো দেখছি এগুলো গ্রুপ, যেমন 1 নম্বর গ্রুপ 13 14 15 16 17, আর এইগুলো আমাদের পর্যায়। তো আমরা প্রথমে যে কথা বলছিলাম আমরা কেন গ্রুপ স্টাডি করব, কেন গ্রুপ মনে রাখার টেকনিক অবলম্বন করব। তোমরা যদি ওই গ্রুপগুলো মনে না রাখো তাহলে মৌলগুলো কিন্তু ধরতে পারবে না। আসলে এই মৌলগুলো ধরার জন্য কিন্তু আমরা গ্রুপগুলো নিয়ে একটু স্টাডি করেছি। তো প্রথমে আসো 1 নম্বর গ্রুপের মৌল এবং 1 নম্বর পর্যায়ের মৌলটাকে একটু খেয়াল করো। 1 নম্বর গ্রুপ 1 নম্বর পর্যায়ের মৌলকে হাইড্রোজেন। আবার দেখো 13 নম্বর গ্রুপের মৌল BX, যেটা আমরা এখানে প্রতিকর্তে ব্যবহার করেছি, এখানে কিন্তু আমাদের 4 নম্বর গ্রুপের মৌল বোরন অ্যালুমিনিয়াম। আবার 14 নম্বর গ্রুপের আমরা যে DY প্রতিকর্তে ব্যবহার করেছি সেই মৌল দুটো কিন্তু কার্বন সিলিকন, কারণ 14 নম্বর গ্রুপ 2 এবং 3 নম্বর পর্যায়ে কার্বন সিলিকন। তারপরে আশা করি তোমরা বুঝতে পারছো কার্বন যদি ধরতেই পারো, তারপরের মৌল নাইট্রোজেন, নাইট্রোজেনের পরে এটা অক্সিজেন, অক্সিজেনের পরে ফ্লোরিন। একটু খেয়াল করো ফ্লোরিন। ঠিক আমরা যদি এখানে আসি 13 নম্বর গ্রুপের X মানে অ্যালুমিনিয়াম যদি হয় তাহলে Y মানে কি হবে, সিলিকন, এটা ফসফরাস, আর এটা কিন্তু আমাদের হবে ক্লোরিন। এখন এখানে প্রশ্ন আমাদের কি বলেছে, B2F3, B মানে এখানে কিন্তু বোরন, F মানে অক্সিজেন, তার মানে বোরন অক্সাইড, এবং এটা কিন্তু X মানে অ্যালুমিনিয়াম অক্সাইড। প্রকৃতি ভিন্নতার কারণ তোমরা নিশ্চয়ই প্রশ্নটা পড়েছো। বোরন অক্সাইড অম্লধর্মী কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী।
এই প্রশ্নটা তোমরা আগেই পড়ে ফেলেছো, তারপরে তোমরা এটা সলভ করবে নিজের মতো করে। ডি ও ওয়াই মৌলের সাথে আমাদের ডি এবং ওয়াই মৌল বলতে আমরা বুঝাচ্ছি কার্বন সিলিকন, এর সাথে এফ এফ বলতে এখানে আমরা বুঝতেছি অক্সিজেন। তো কার্বন এবং সিলিকনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যে যৌগ একই ধরনের যৌগ মানে অক্সাইড যৌগ গঠন করবে, ভৌত অবস্থা ভিন্নতার কারণ ব্যাখ্যা করতে বলেছে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের ভৌত অবস্থা গ্যাস, সিলিকন ডাই অক্সাইডের ভৌত অবস্থা কঠিন কেন? এই প্রশ্নটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এর সমাধান কিন্তু অলরেডি পেয়ে গেছি। এবার আসো ডি ও ওয়াই এর হ্যালাইড যৌগের আদ্র বিশ্লেষণ। আমাদের ডি যৌগটা কার্বন, ওয়াই যৌগটা কিন্তু সিলিকন, তার মানে কার্বন টেট্রাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইডের গঠনটা বলা হচ্ছে। তো কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় না, সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় কেন? নিশ্চয় আমরা ফাঁকা ডি অরবিটাল এবং পোলারিটির ঘটনাটা আমরা বলেছিলাম। এবার আমরা লাস্ট কোশ্চেন দেখি, EH5 গঠন সম্ভব না। এখানে ই বলতে আমরা বুঝাচ্ছি নাইট্রোজেন আর এইচ বলতে ক্লোরিন, অর্থাৎ নাইট্রোজেন পেন্টাক্লোরাইড সম্ভব না। কিন্তু এখানে জেড দ্বারা আমরা বুঝাচ্ছি ফসফরাস আর এইচ দ্বারা বুঝাচ্ছি ক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন সম্ভব। আশা করছি তোমরা সবগুলো প্রশ্ন অ্যান্সার এর আগের ক্লাসে ভিডিওতে তোমরা এর আগেই তোমরা এগুলো কিন্তু সলভ করেছো। তোমরা এখন কিন্তু এই প্রশ্নটা সলভ করতে পারবে এবং তোমরা এই প্রশ্নটা সলভ করে যার যার গ্রুপে বিষয় শিক্ষককে তোমরা সাবমিট করবে। একটু ডিভেলপ মৌল নিয়ে আলোচনায় চলে আসি। ডিভেলপ মৌলগুলো আমরা যেমন চতুর্থ পর্যায়ে ডিভেলপ মৌল স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এই মৌলগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলবে তোমরা। তো এখন প্রশ্ন হচ্ছে ডিভেলপ মৌল কাকে বলবো? যে মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করবে। যেমন আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করেছি, দেখো ইলেকট্রন বিন্যাসে তোমরা আহ্বায়ক নীতিটাকে একটু ফলো করো। ইলেকট্রন কিন্তু 4s আগে যায়, 3d তে পরে যায়, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন কিন্তু 3d তে গিয়েছে। তার মানে আমরা বলতে পারি আয়রন, স্ক্যান্ডিয়াম, জিঙ্ক এদের ইলেকট্রন বিন্যাসে কিন্তু সেম ঘটনা, শেষ ইলেকট্রনটা কিন্তু ডি অরবিটালে প্রবেশ করেছে, তাই এরা কিন্তু ডিভেলপ মৌল। এই ডিভেলপ মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস n-1d 1 থেকে 10 আর ns2। এখানে n বহিস্থ শক্তি স্তর, অর্থাৎ n এর মান যা হবে d এর সামনে কিন্তু তার চেয়ে কম হবে। অর্থাৎ এটা যদি 4 হয় তাহলে এটা 3, এটা 5 হলে এটা হবে 4। এবার আমরা আসি অবস্থান্তর মৌল। আসলে ডিভেলপ মৌলেরই একটা অংশ হচ্ছে অবস্থান্তর মৌল। এখন প্রশ্ন হচ্ছে অবস্থান্তর মৌল কারা? সে সকল ডিভেলপ মৌলের, যেহেতু আমরা আগেই বলেছি ডিভেলপেরই একটা সদস্য অবস্থান্তর মৌল, তো যে সকল ডিভেলপ মৌলের স্থিতিশীল আয়নে ডি অরবিটাল অপূর্ণ থাকবে, অর্থাৎ ডি অরবিটাল 1 থেকে 9 এর মধ্যে থাকবে, তাদেরকে আমরা বলবো অবস্থান্তর মৌল। এখানে একটু জেনে নাও, ডি অরবিটালটা যদি কোনো কারণে আয়ন অবস্থায়, অর্থাৎ একটা ডিভেলপ মৌলের আয়ন অবস্থায় যদি ডি অরবিটাল 10 হয় অথবা ডি অরবিটাল যদি 0 হয়ে যায়, তখন তুমি ওই মৌলকে শুধু অবস্থান্তর মৌল, শুধু ডিভেলপ মৌল বলতে পারবে, কিন্তু অবস্থান্তর মৌল বলতে পারবে না। কথাটা কিন্তু ভালো করে খেয়াল করো। আমরা একটু দেখো উদাহরণ দিকে গেলে এই কথাটা আরেকটু ক্লিয়ার হবে। যেমন আয়রনের ইলেকট্রন বিন্যাসের দিকে একটু তাকিয়ে দেখো। এই অবস্থায় ইলেকট্রন বিন্যাস 3d6 4s2 এবং আমার স্থিতিশীল আয়ন Fe2+। এই অবস্থায় দেখো আমার কি দেখা যায়, 4s থেকে ইলেকট্রন আগে চলে যাবে, তাহলে 3d6 এবং দেখো স্থিতিশীল আয়নের ডি অরবিটাল অপূর্ণ, অর্থাৎ এটা কিন্তু পূর্ণ না, শূন্য না। আবার অধিক সুস্থিতি অর্জনের জন্য আরেকটি ইলেকট্রন এখান থেকে বের হয়ে যদি যায় তাহলে তখন হচ্ছে 3d5, এটাও কিন্তু অপূর্ণ অবস্থা। তার মানে আমি আয়রনকে একদিকে ডিভেলপ মৌল বলতে পারি যেহেতু শেষ ইলেকট্রন ডি অরবিটালে গেছে, অপর দিকে এটাকে আমি অবস্থান্তর মৌল বলতে পারি। এবার আসি স্ক্যান্ডিয়াম। তুমি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসে খেয়াল করে দেখো 4s2 3d1। তোমার এই অবস্থায় স্ক্যান্ডিয়ামের দিকে দেখে মনে হতে পারে যে ডি অরবিটাল অপূর্ণ আছে, এটা অবস্থান্তর মৌল। কিন্তু আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু কোনো মৌলের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস থেকে সেটা অবস্থান্তর মৌল হবে কি না এটা বলবো না, আমরা বলবো তার স্থিতিশীল আয়ন দেখে। তো স্ক্যান্ডিয়ামের একটা স্থিতিশীল আয়ন স্ক্যান্ডিয়াম 3+। এবার খেয়াল করে দেখো এই অবস্থায় 4s0 3d0, অর্থাৎ এই স্থিতিশীল আয়ন অবস্থায় তোমার ডি অরবিটালটা একেবারে ফাঁকা হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তো আমরা আগেই বলেছি অপূর্ণ থাকতে হবে, কিন্তু এটা শূন্য হয়ে যাওয়ার কারণে স্ক্যান্ডিয়ামকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো না, তবে এটা কিন্তু ডিভেলপ মৌল। আবার জিঙ্কের দিকে চলে আসো। জিঙ্কের ইলেকট্রন বিন্যাসের দিকে তাকিয়ে দেখো, এই D10
আবার 4s2 স্থিতিশীল আয়ন অবস্থার দিকে একটু খেয়াল করো, জিঙ্ক 2+, এখান থেকে দুটো ইলেকট্রন চলে যাওয়ায় 3d10, অর্থাৎ এবার কিন্তু ডি অরবিটালটা অপূর্ণ না, পূর্ণ। সুতরাং আমরা জিঙ্ককে কিন্তু অবস্থান্তর মৌল বলতে পারবো না, শুধুমাত্র ডিপ্লক মৌল আমরা বলবো। অনেক সময় তোমাদের অনুধাবন প্রশ্ন হয়, হ্যাঁ স্ক্যান্ডিয়াম জিঙ্ক অবস্থান্তর মৌল বলা যায় না কেন? আবার অনেক সময় আরেকটা প্রশ্ন হয়, সকল অবস্থান্তর মৌল ডিপ্লক মৌল, কিন্তু সকল ডিপ্লক মৌল অবস্থান্তর মৌল নয়। এবার আমরা শিখব অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য। সেই অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো কি কি? অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ প্রদর্শন করে, জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, চুম্বক ধর্ম প্রদর্শন করে, প্রভাবকের মতো আচরণ করে। আমরা এই বিষয়গুলো এখন একটু আলোচনা করব। এবার আসা যাক পরিবর্তনশীল জারণ প্রদর্শন। আসলে অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ প্রদর্শনের দুটো কারণ। এক নম্বর কারণ দেখো, n-1d এবং ns অরবিটালের মধ্যে শক্তির পার্থক্য কিন্তু খুব কম, ন্যূনতম পার্থক্য থাকার কারণে তারা কি করছে দেখো, আমরা জানি ইলেকট্রন যখন বের হয় 4s থেকে আগে ইলেকট্রন বের হয়ে যায়, অর্থাৎ আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা তো দেখেছি আগের অংশে। তো আয়রন যখন 2+ গঠন করে তখন এখানে কিন্তু দুটো ইলেকট্রন ছিল, সেই দুটো ইলেকট্রন চলে যায়, অর্থাৎ এখান থেকে 4s থেকে ইলেকট্রন যাওয়ার ফলে 2+ গঠন করলো। আবার দেখো অধিক স্থিতিশীলতা অর্জন করার জন্য, যেহেতু আমরা জানি 4s এবং 3dর মধ্যে শক্তির পার্থক্য ন্যূনতম, যার কারণে আমাদের এখান থেকে ইলেকট্রন যাওয়ার পাশাপাশি এবং অধিক স্থিতিশীলতা অর্জন করার জন্য এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে চলে যাচ্ছে, তখন 3+ গঠন করে। অর্থাৎ এই কারণে কিন্তু দেখো আয়রন 2+, 3+ অর্থাৎ একাধিক স্থিতিশীল জারণ প্রদর্শন করে। এবার আরেকটা পয়েন্ট কি, অপূর্ণ ডি অরবিটাল। এখন অরবিটাল, আমার ডি অরবিটাল যদি অপূর্ণ থাকে বা ফাঁকা যদি থাকে তাহলে কি হবে, সেক্ষেত্রে যে অরবিটালগুলোতে জোড়ায় জোড়ায় ইলেকট্রন আছে সেই জায়গা থেকে ইলেকট্রন জোড় ভেঙে ওই ফাঁকা ডি অরবিটালে স্থানান্তর ঘটলে আমরা জানি বিজোড় ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে। আর বিজোড় ইলেকট্রন সংখ্যা কিন্তু তার জারণ মান বা যোজনই কিন্তু নির্দেশ করছে। এই কারণে কিন্তু অবস্থান্তর মৌল একাধিক জারণ মান প্রদর্শন করবে। এবার আমরা দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য দেখি, জটিল যৌগ গঠন। তো আমরা প্রথমে একটা জটিল যৌগ নিয়ে একটু পরিচয় জেনে নিই। তো আমরা এখানে একটা খুব পরিচিত একটা জটিল যৌগ দেখছি, পটাশিয়াম ফেরোসায়ানাইড। এখন দেখে নিই এই যৌগের কোনটা কি। এখানে যে সিস দেখতে পাচ্ছ এটা সন্নিবেশ সংখ্যা, আর এখানে যে সায়ানাইড দেখতে পাচ্ছ এটাকে আমরা বলবো লিগ্যান্ড, এবং এই লিগ্যান্ড যার সাথে যুক্ত আছে সেটাকে আমরা বলছি অবস্থান্তর মৌল। আর এই অংশটুকু কিন্তু আমি পটাশিয়াম বাদ দিয়ে চিন্তা করলে এই অবস্থায় কিন্তু একটা আয়ন হবে। অ্যাকচুয়ালি এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যতটুকু দেখছো এই অংশটুকু কিন্তু জটিল আয়ন, এই অংশটুকুকে আমরা বলবো জটিল আয়ন। এখন আমরা জেনে নিই অবস্থান্তর আয়ন বা অবস্থান্তর বা জটিল আয়নটা কি সেটা আগে আমরা জেনে নিই। তো জটিল আয়নটা হচ্ছে অবস্থান্তর মৌলের সাথে লিগ্যান্ড সন্নিবেশ সমযোজীর মাধ্যমে যুক্ত হয়ে যে কাঠামো তৈরি করে সেই কাঠামোকে আমরা বলবো জটিল আয়ন। এরপরে আমরা আসি লিগ্যান্ডটা কি, যে সকল অণু পরমাণু বা আয়ন মুক্তজোড় ইলেকট্রন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে সরবরাহ করে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যুক্ত থাকে ওই সকল অণু পরমাণু বা আয়নকে আমরা বলে থাকি লিগ্যান্ড। এখানে কিন্তু আমাদের সায়ানাইড কিন্তু আয়রনের সাথে ঠিক ওই সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে আছে। এবার আসে সন্নিবেশ সংখ্যাটা কি, কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে লিগ্যান্ড যতগুলো সন্নিবেশ বন্ধন গঠন করবে ওই সন্নিবেশ বন্ধনের সংখ্যাকে আমরা বলবো লিগ্যান্ড সংখ্যা। এবার আমরা আসি যে এই জটিল যৌগের কাঠামোটা কিভাবে তৈরি হয়েছে। তো এইটা বোঝার আগে আমরা কিছু স্টেপ আগে দেখে নিই যে কীভাবে জটিল যৌগগুলো তৈরি হচ্ছে বা তৈরি করা যাবে। আমরা সেই জটিল যৌগ গঠনের কিছু ধাপ আমরা একটু জেনে নিই। দেখো আমাদের এখানে একটু লেখাই আছে, আমাদের স্টেপ 1 মানে প্রথম ধাপে আমার জটিল আয়ন চিহ্নিতকরণ। যেমন আমি যদি এইটার কথা বলি তাহলে আমার এইটুকু কিন্তু জটিল আয়ন। এরপরে বলছি অবস্থান্তর মৌল চার্জ নির্ণয়। আমার এখানে অবস্থান্তর মৌল আমরা আগেই বলেছি, এখানে অবস্থান্তর মৌল আমার আয়রন, এবং সেই আয়রনের কি করতে হবে, চার্জ নির্ণয় করতে হবে। কিভাবে চার্জ নির্ণয় করা যায় তোমরা জানো, পটাশিয়ামের জারণ মান +1, এখানে 4টা পটাশিয়াম আছে +4, সায়ানাইডের কিন্তু -1, 6টা আছে -6। এই পুরো যোগে জারণ মান 0 হতে হলে এখানে এমন একটা জারণ মান হবে যেন পুরো যোগ বিয়োগ করলে মানটা কিন্তু আমাদের সামগ্রিক মানটা যেন 0 আসে।
তো আমার যদি এখানে +2 দিই তাহলে কিন্তু 0 হবে, অর্থাৎ আমার এখানে কিন্তু দেখো অবস্থান্তর মৌলটা এই জায়গায় আয়রন এবং সে আয়রনের চার্জের সংখ্যা কিন্তু +2। এবার 3 নম্বর স্টেপ কি বলেছে যে ইলেকট্রন বিন্যাস হতে ফাঁকা অরবিটাল, কি বলবো না, ফাঁকা অরবিটাল সংখ্যা নির্ণয়। মানে আমি ইলেকট্রন বিন্যাস করার পরে দেখব যে আমার এখানে কতগুলো ফাঁকা অরবিটাল আছে। এরপরে দেখব যে লিগ্যান্ডের সংখ্যা অনুসারে ইলেকট্রন বিন্যাসের পুনর্বিন্যাসের মাধ্যমে প্রয়োজনীয় ফাঁকা অরবিটাল সৃষ্টি করতে হবে। ফর এক্সাম্পল, মনে করো আমি আয়রন 2 অবস্থায় ইলেকট্রন বিন্যাস করে দেখলাম আমি ফাঁকা অরবিটাল পেলাম 4টা, কিন্তু আমার এখানে লিগ্যান্ড আছে কয়টা? 6টা। তাহলে আমার কিন্তু ফাঁকা অরবিটাল দরকার কয়টা? 6টা। তাহলে আমার ইলেকট্রন বিন্যাসের সেক্ষেত্রে কি হবে? পুনর্বিন্যাস হবে। আমরা একটু চিত্রগুলো আঁকি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আর একটু ক্লিয়ার হবে, একটু পরে আসতেছি। এরপরে কি বলা হচ্ছে যে এরপরের ধাপ হচ্ছে সংকরণ এবং যৌগ গঠন। অর্থাৎ আমার এই 4টে স্টেপ যদি আমি বুঝে যাই দেন আমি কিন্তু সংকরণটা তখন আমি বুঝে যাব। তো আমরা এবার একটু ইলেকট্রন বিন্যাসের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করব। এই যৌগেরই আমরা সংকরণ চিত্রটা দেখব। একটু খেয়াল করে স্টেপগুলোর সাথে একটু আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মিলিয়ে নিই। দেখো তোমরা এখানে আমাদের অবস্থান্তর মৌলে জার্মান +2 সে অবস্থায় ইলেকট্রন বিন্যাস কিন্তু এটা, এবং এটাকে আমরা যদি একটু বক্সের মাধ্যমে দেখায় আমার 3Dতে 6টা ইলেকট্রন, দেখো হুন্ডের নীতি অনুসারে আগে একটা একটা করে গেছে, এখানে 2টা ইলেকট্রন, আর 4s ফাঁকা, 4p-তে 3টা অরবিটাল ফাঁকা। তাহলে তোমরা একটু খেয়াল করো আমার 3 নম্বর স্টেপে বলছি ইলেকট্রন বিন্যাস হতে ফাঁকা ডি অরবিটালের সংখ্যা নির্ণয়। তাহলে আমি এখানে ডি অরবিটাল পাচ্ছি কয়টা? 4টা। এবার খেয়াল করো আমার এই যৌগের লিগ্যান্ড সংখ্যা কয়টা ছিল? 6টা, কিন্তু আমার এখানে কিন্তু ফাঁকা অরবিটাল আছে 4টা। তাহলে নিশ্চয় আমার Fe2+ এর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা পুনর্বিন্যাস করি, কিভাবে পুনর্বিন্যাস? দেখো এই ইলেকট্রনটা এখানে এবং এই ইলেকট্রনটা যদি এখানে চলে যায় তাহলে খেয়াল করো এই দুটো অরবিটাল এই একটা এই একটা এই একটা এই একটা, অর্থাৎ তুমি কিন্তু 6টা ফাঁকা অরবিটাল পেয়ে গেলে, এবং এই ফাঁকা অরবিটাল পেয়ে গেলে এই ফাঁকা অরবিটালে কি হবে? পরবর্তীতে লিগ্যান্ডগুলো এসে যুক্ত হবে। তুমি অ্যাকচুয়ালি এখানে লিগ্যান্ড যুক্ত হওয়ার জন্য ফাঁকা করে দিয়েছো, তাহলে লিগ্যান্ড যুক্ত হচ্ছে 6 জায়গায়, যেখানে কিন্তু ডি আছে কয়টা? ডি আছে 2টা, এস অরবিটাল আছে 1টা, পি এর অরবিটাল আছে 3টা। অর্থাৎ তুমি এই যৌগের এই সংকরণকে তুমি বলবে D2sp3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জটিল যৌগের গঠন মানে জটিল যৌগের সংকরণ। তাহলে এখানে যতগুলো লিগ্যান্ড থাকবে সংকর অরবিটাল ততগুলো হবে। এবং দেখো আমার সংকর অরবিটাল কিন্তু এখানে 6টা, যেহেতু 6টা লিগ্যান্ড, যেখানে 2টা ডি, 1টা এস, 3টা পি, এই জন্য এই সংকরণের নাম তুমি বলছো D2sp3। আরেকটা কথা ভালো করে মনে রাখবে, আর D2sp3 হলে তার আকৃতি, যৌগের আকৃতি হবে কিন্তু অষ্টতলকীয়। এই একটু দেখে নাও তোমার অষ্টতলকীয় গঠন। এটাই হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড আয়নের বা পটাশিয়াম ফেরোসায়ানাইড জটিল যৌগের এটাই হচ্ছে কাঠামো, অষ্টতলকীয় কাঠামো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা জটিল যৌগ নিয়ে একটু আলোচনা করি। আমরা এখানে এটা জটিল আয়ন, আমার প্রথম স্টেপ যে জটিল আয়ন চিহ্নিতকরণ, আমরা এখানে জটিল আয়ন দেখতে পাচ্ছি, এবং সেই জটিল আয়নের কেন্দ্রীয় পরমাণু বা অবস্থান্তর মৌল আমাদের জিঙ্ক, এবং সেই জিঙ্কে জার্মান +2। কিভাবে জিঙ্কের জার্মান +2 হয়? কারণ এখানে কিন্তু অ্যামোনিয়ার জার্মান 0, তাহলে এটা জার্মানই কিন্তু এই আয়নের জার্মান। তো এই অবস্থায় ইলেকট্রন বিন্যাসে তুমি দেখতে পাচ্ছ 3d10, 4s0, 4p0। এখন আমরা হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করে দেখলাম যে আমার ডি অরবিটাল পূর্ণ আর 4s 4p ফাঁকা। এখন প্রশ্ন হচ্ছে যে আমার লিগ্যান্ডের সংখ্যা অনুসারে ইলেকট্রন বিন্যাসে পুনর্বিন্যাসের মাধ্যমে ফাঁকা অরবিটাল তৈরি করা, কিন্তু আমার এখানে লিগ্যান্ড আছে 4টা, আবার এখানে ফাঁকা অরবিটাল আমি পেয়ে যাচ্ছি 4টা। তাহলে এখানে কিন্তু পুনর্বিন্যাসের সুযোগও নেই বা পুনর্বিন্যাসের প্রয়োজনও নেই। তাহলে আমার এখানে সংকরণ ঘটবে এস এর মধ্যে আর পি এর মধ্যে। তো এস একটা, পি 3টা, এই সংকরণের নাম আমরা বলবো sp3। আর তোমরা ভালো করে জানো sp3 সংকরণ হলে তার আকৃতি চতুস্তলকীয় হয়, আর চতুস্তলীয় কাঠামো হলে এরকম হবে। এই হচ্ছে আমাদের টেট্রামিন জিঙ্ক আয়নের কাঠামো। অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে, সেই টপিকসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠনের কারণ কি?
তো আমরা জানি অবস্থান্তর মৌলের এই যে ডি যে 5টা অরবিটাল আছে, এই 5টা অরবিটালের শক্তি কিন্তু সমান থাকে। এই 5টা সমশক্তির অরবিটালকে আমরা বলে থাকি ডিজেনারেট অরবিটাল, অর্থাৎ এরা যখন যৌগ গঠন করে না তার পূর্বের অবস্থা। কিন্তু দেখো আমরা এই কথাই বলছি ডি অরবিটালগুলো সমশক্তি সম্পূর্ণই হয় প্রথমে, কিন্তু লিগ্যান্ড যখন এসে যুক্ত হয়, মনে রাখবে আমাদের ডি এর 5টা যে অরবিটাল আছে dxy dyz dzx dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার, এই যে লাস্টে যে দুটো বললাম dx স্কয়ার y স্কয়ার এবং dz স্কয়ার, এই দুটো অরবিটাল কিন্তু অক্ষ বরাবর থাকে। আর মনে রাখবে লিগ্যান্ডগুলো কিন্তু অক্ষ বরাবর প্রবেশ করে, অর্থাৎ এই দুটো অরবিটালের অক্ষ বরাবর যখন লিগ্যান্ড প্রবেশ করে তখন স্বাভাবিকভাবে এই দুটো অরবিটালের শক্তি বেড়ে যায় আর এই অরবিটালগুলোর শক্তি কমে যায়। এবং মনে রাখবে ইলেকট্রনগুলো কিন্তু নিম্ন শক্তির অরবিটালগুলোতে স্থান নেবে, যেহেতু এদের শক্তি কম তখন ইলেকট্রনগুলো কি হচ্ছে লিগ্যান্ডের বিকর্ষণেই বলো আর নিম্ন শক্তির অরবিটাল বলো তারা এখানে এসে স্থান নিচ্ছে, তখন এই অরবিটালটা কি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। এখন এই লিগ্যান্ড যখন যুক্ত হয়ে গেল তখন সেটা জটিল যৌগ হয়ে গেল। এখন এই যৌগে যখন আমরা কি করছি, আলো ফেলাচ্ছি, সাদা বর্ণের আলো, তো এই আলোর মধ্য থেকে কি করছে যে একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে এই নিচের অরবিটাল থেকে ইলেকট্রন স্থানান্তরিত হয়ে ফাঁকা অরবিটালে চলে যাচ্ছে। তো ডি থেকে ডিতে যাচ্ছে বলে আমরা এটাকে বলছি ডিডি ট্রানজিশন বা ডিডি স্থানান্তর। এবং একটা নির্দিষ্ট বর্ণের আলো শোষণ করে কিন্তু এই ইলেকট্রনগুলো কি করছে, স্থানান্তরিত হচ্ছে। তাহলে আমার দৃশ্যমান আলো থেকে কোনো একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো যখন শোষিত হবে, বাকি বর্ণগুলোকে আমরা বলছি সম্পূরক বর্ণ, আর ওই সম্পূরক বর্ণগুলো কি হচ্ছে, রিফ্লেক্ট হচ্ছে। আর রিফ্লেক্ট হওয়ার কারণে আমরা তখন ওই যৌগ আর সাদা দেখব না, তখন ওই যৌগটা আমরা রঙিন দেখব। অর্থাৎ আমরা লাইটের আলো সাদা কেন দেখি, ওখান থেকে 7টা বর্ণ আমার চোখে রিফ্লেক্ট করছে তাই আমি সাদা দেখছি। কিন্তু ওই লাইটের বর্ণ থেকে যখন কোনো একটা তরঙ্গদৈর্ঘ্যের আলো হারায় যাবে, শোষিত হবে, অ্যাবজর্ব করবে, তখন কিন্তু আমরা ওই লাইটের কালারটা কিন্তু সাদা দেখবো না, কোনো একটা কালার দেখব। তো ঠিক তেমনি আমাদের এখানে কিন্তু এই রঙিন যৌগ গঠনের কিন্তু মূল কারণ এই ডি অরবিটাল ফাঁকা থাকা কিছুটা। আর ডি অরবিটাল ফাঁকা থাকার কারণেই কিন্তু এখান থেকে এখানে কিন্তু ট্রানজিশন ঘটেছে। আর ট্রানজিশনের সময় কিন্তু তারা কি করেছে, নির্দিষ্ট একটা বর্ণ অ্যাবজর্ব করেছে, বাকি বর্ণ প্রতিফলিত হয়েছে, বিধায় তুমি ওই কালারটা রঙিন দেখেছো। কিন্তু কোনো বর্ণ যদি অ্যাবজর্ব না করতো তাহলে কি হতো, তাহলে ওই যৌগটা কিন্তু সাদাই দেখতে। এরকম একটা এক্সাম্পল আমরা একটু দেখে নিই। মনে করো আমরা এখানে আয়রন নিয়ে কাজ করি নাই, আমরা এখানে জিঙ্ক নিয়ে কাজ করলাম। তোমরা আগেই জেনেছো জিঙ্ক মৌলটা কিন্তু অবস্থান্তর মৌল নয়। কেন অবস্থান্তর মৌল নয়? কারণ তার স্থিতিশীল আয়নের ডি অরবিটাল পূর্ণ থাকে। যদি আমার ডি অরবিটাল পূর্ণই থাকে তাহলে খেয়াল করো এই ডি অরবিটালের কাঠামোটা এইরকম হবে। এবং যখন লিগ্যান্ড যুক্ত হবে তখন কিন্তু দেখো তাদের মধ্যে যদিও কি হয়ে যাচ্ছে, T2G TEG সেটে বিভক্ত হচ্ছে ঠিকই, কিন্তু এই ডিডি ইলেকট্রনের কিন্তু স্থানান্তর এখানে সম্ভব না। কারণ যখন তুমি এখানে দৃশ্যমান আলো ফেলছো বা সাদা বর্ণের আলো ফেলছো তখন এখানকার ইলেকট্রনগুলো ওই লাইট অ্যাবজর্ব করে বা নির্দিষ্ট বর্ণের তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে যে লাফিয়ে এই উচ্চ শক্তির অরবিটালে যাবে তার কিন্তু সুযোগ নেই। তোমরা খেয়াল করে দেখো নিম্ন শক্তির অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ, উচ্চ শক্তির অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ, অর্থাৎ এখানে কোনো তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষিত হচ্ছে না। তার মানে এখানে সম্পূরক বর্ণ যদি বলি 7টা বর্ণের সম্পূরক বর্ণ 7টা বর্ণে প্রতিফলিত হচ্ছে। তার মানে 7টা বর্ণ যখন প্রতিফলিত হবে তখন তুমি ওই যৌগটা কিন্তু সাদা দেখবে। এই কারণে কিন্তু জিঙ্কের যৌগগুলো কখনো রঙিন হয় না, কারণ জিঙ্কের ডি অরবিটাল পূর্ণ থাকে। তার মানে আমরা কি বুঝতেছি, যেই মৌলগুলোর স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকবে মানে অপূর্ণ থাকবে তাদের যৌগগুলো হবে রঙিন, আর যাদের স্থিতিশীল আয়নের ডি অরবিটাল শূন্য বা পূর্ণ থাকবে তাদের যৌগগুলো কিন্তু বর্ণহীন হবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডি ব্লক মৌলে যা যা আলোচনা করলাম তার উপর আমরা একটা উদ্দীপক দেখে নিই, এবং এই উদ্দীপকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই উদ্দীপকটা তোমরা খুব ভালো করে সলভ করে ঠিক আগের উদ্দীপকের মতো এই উদ্দীপকের সলভটাও তোমরা গ্রুপে নিজ নিজ শিক্ষকের কাছে পাঠিয়ে দিবে। তো প্রথমে আমরা দেখে নিই একটা এ মৌল যার ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছ। এখানে n এর মানটা আমরা একটু উল্লেখ করে দিই, n = 4 বলে দিলাম এখানে। তো n সমান যদি 4 হয় তাহলে 4s2 3d6 এটা কিন্তু আয়রনের ইলেকট্রন বিন্যাস। আবার 3d10 4s2 এটা কিন্তু জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। এখন প্রশ্ন কি বলা হয়েছে, এ মৌল পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে কিন্তু বি করে না কেন? আসলে আমরা বলেছি অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। কেন জারণ মান
পরিবর্তনশীল জারণ প্রদর্শন করে, তার দুটো কারণ তোমরা পড়েছো। একটা হচ্ছে ওই দুটো অরবিটালের মধ্যে শক্তির পার্থক্য কম, যার কারণে এখান থেকে বের হওয়ার পর এখান থেকে বের হয়। কিন্তু দেখো এখান থেকে বের হওয়ার পর এখান থেকে ইলেকট্রন বের হয়ে অধিক স্থিতিশীলতা অর্জন করতে চায়, কিন্তু এটার ক্ষেত্রে দেখো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে এই ডি অরবিটাল পূর্ণ আছে, বিদায় এখান থেকে আর ইলেকট্রন বের হতে পারে না, যার কারণে এ পরিবর্তনশীল জারণ প্রদর্শন করলেও বি পরিবর্তনশীল জারণ প্রদর্শন করবে না। এবার আসো এ মৌলের যৌগ রঙিন, এ মৌলের যৌগ মানে আয়রন মৌলের যৌগ কিন্তু রঙিন, আর বি মৌলটা আমরা বলছি এখানে জিঙ্ক। একটু আগেই তোমরা কিন্তু এই দুটো যৌগের এই দুটো মৌলের কিন্তু রঙিন যৌগ কেন গঠন করবে আর একজন কেন গঠন করবে না ব্যাখ্যাটা জেনে গেছো। এরপরে বলা হচ্ছে উদ্দীপকের জটিল যৌগ দুটির আকৃতি ব্যাখ্যা করতে বলেছে। আসলে আমরা যখন জটিল যৌগের আকৃতি ব্যাখ্যা করতে বলবে তখন কিন্তু আমার সম্পরীকরণ ব্যাখ্যা করতে হবে, যা তোমরা একটু আগেই, এই যৌগটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড আর এই যৌগটা হচ্ছে টেট্রামিন কপার সালফেট বা কপার আয়ন। সুতরাং এটার আকৃতি, এটার ক্ষেত্রে তোমরা দেখেছিলে D2sp3 আর এটার ক্ষেত্রে তোমরা দেখছো sp3, অর্থাৎ এটা হবে অষ্টতলকীয়, এটা হবে চতুস্তলকীয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের প্রত্যেকটা বিষয়বস্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। তোমরা যদি এই ক্লাসটা খুব ভালোভাবে অবজার্ভ করো, তোমাদের কিন্তু ওভারঅল এস ব্লক, পি ব্লক, ডি ব্লক সম্পর্কে একেবারে একটা ভালো একটা ধারণা তোমরা পেয়ে যাবে, এবং এখান থেকে যে কোনো প্রশ্ন হোক, অবজেক্টিভ হোক, তোমরা কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবে। আমি আশা করব তোমরা এই ক্লাসটা ভালোভাবে এনজয় করবে এবং তোমরা এই ক্লাস থেকে অনেক কিছু শিখবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করলাম।